সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় থেকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে চলো আমরা জেনে নিই যে গুণোত্তর ধারাটা কি। আমরা জানি কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান হয় তখন সে ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। আমি আবারও বলি, কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান আসে তাহলে সে ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। আর যে ভাগফলটা পাওয়া যায় সে ভাগফলটিকে বলা হয় সাধারণ অনুপাত। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমরা দেখব হচ্ছে আমরা কি বলছি, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা এই কথাটার মধ্যে কিন্তু এখানে লুকিয়ে আছে গুণ যোগ উত্তর, অর্থাৎ পদগুলা উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাবে, সেটা কোন আকারে? গুণাকারে বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি বলি 2 + 4 + 8 + 16 প্লাস ... তাহলে একটু তাকিয়ে দেখো, 2 এর সাথে 2 গুণ করলে কত? 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16। তাহলে গুণাকারে বাড়ছে, দ্বিগুণ আকারে যাচ্ছে। এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাতটা কি? তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 2। আবার 8 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলেও রেজাল্ট আসে 2। আবার 16 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে কত? 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল কত আসে? 2 আসে। আর এটাই হচ্ছে একটি গুণোত্তর ধারা। আর যদি গুণোত্তর ধারার পদ নির্দিষ্ট থাকে, এটা কি নির্দিষ্ট আছে? ... এটা কিন্তু অনির্দিষ্ট, মানে অসীম, মানে অনন্ত। এটাকে বলা হবে অনন্ত গুণোত্তর ধারা। আর যদি লিমিটেড থাকে, যেমন যদি এরকম থাকে, এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে শেষে যদি মনে করো এখানে আছে 512, তাহলে সেটা কিন্তু একটা লিমিটেশন আছে। শেষ পদ কত? 512। তার মানে এখানে কয়টা পদ আছে সেটা গণনা করা যায়, আর সেটাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা। অর্থাৎ যে গুণোত্তর ধারার কয়টা পদ আছে সেটা নির্ণয় করা যায়, গণনা করা যায়, সেটা হচ্ছে সসীম গুণোত্তর ধারা। আর যে গুণোত্তর ধারার কয়টা পদ আছে সেটা নির্দিষ্ট নয়, তখন সেটাকে বলা হবে অসীম বা অনন্ত গুণোত্তর ধারা। তাহলে চলো আমরা এখান থেকে অবশ্যই অঙ্কগুলো করার জন্য আমাদের কতগুলো সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা লিখে ফেলি। আমরা কোন ধারা নিয়ে আলোচনা করছি? গুণোত্তর ধারা। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু মনে রাখবা। আর মানে অনুপাত, অনুপাত মানে ইংলিশে বলে রেশিও। ওই রেশিও শব্দ থেকেই আরটা চলে আসছে। আর প্রথম পদ মানে যেহেতু এবিসিডির প্রথমটা হচ্ছে এ, এর জন্য প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমাদের দুইটা সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে n-তম পদ। n-তম পদ মানে un। n-তম পদের সূত্র হচ্ছে ar পাওয়ার n-1। আর 2 নাম্বার হচ্ছে n পদের সমষ্টি। এই দুইটা সূত্র, সমষ্টিকে সামেশন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সামেশন অফ n অর্থাৎ n-তম পদের সমষ্টি। এখানে কিন্তু সূত্র দুইটা, একটা হচ্ছে a * 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এটা কখন? এটা মনে রাখতে হবে যখন r এর মান 1 এর চেয়ে ছোট, তখন। আর আরেকটা সূত্র হচ্ছে r পরে, এবার হবে r আগে, অর্থাৎ r পাওয়ার n -1 এটা মনে রাখতে হবে যখন r এর মান গ্রেটার দেন 1। অর্থাৎ r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্র, r এর মান 1 এর চেয়ে ছোট হলে হবে এই সূত্র। মুখস্থ রাখতে হবে n-তম পদ ar পাওয়ার n-1, আর n পদের সমষ্টি দুইটা,
একটা আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত 1 এর চেয়ে ছোট হলে এই সূত্র হবে, আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত 1 এর চেয়ে বড় হলে এই সূত্র হবে। এখান থেকে আরো কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা আমি লিখি, দেখো সবাই। সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা সংখ্যা লিখি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট, এখানে শেষ পদ দিয়ে দিই n। এর মানে কি, আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ n তম পদ পর্যন্ত। এটা কি, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল। এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা মুখস্থ রাখবে। এবার আমরা পরবর্তীতে লিখব 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 প্লাস n স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এই যেগুলো ছিল স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যার হচ্ছে বর্গ, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এটা মনে রাখবে, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 মুখস্থ 3। এবার দিয়ে আমরা কিউব, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 প্লাস n কিউব। কিউব মানে কি, ঘন। এটা তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এটা মনে রাখবে। এই তিনটা, এখন এখানে এই তিনটার মধ্যে আমরা প্রথমটাকে এবং শেষটাকে নিয়ে আরেকটা আমরা সূত্র বানাতে পারি। দেখো তো, 1 নাম্বারটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয়, তাহলে এটা হোল স্কোয়ার, আর এটা কি হবে হোল স্কোয়ার যদি বর্গ করি। তাহলে এখন দেখো, এটার ডান পক্ষ আর 3 এর ডান পক্ষ কি সমান না? তাহলে এই দুইটা কি সমান। যদি ডান পক্ষ সমান হয় তাহলে বাম পক্ষও সমান। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n তার হোল স্কোয়ার। আমরা 1 নাম্বার এবং 3 নাম্বার থেকে কিন্তু প্রমাণ করতে পারছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ সমান। তাহলে এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখবে, কারণ এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের অনুশীলনীর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তাহলে চলো আমরা একে একে আমাদের 13.2 এর অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমেই দেখো যে বইয়ের মধ্যে আমাদের 5 নাম্বার থেকে শুরু অঙ্ক। 5 নাম্বারের মধ্যে প্রথমেই দেখো একটা ধারা দেওয়া আছে। সেই ধারাটা হচ্ছে এরকম 64 32 16 8 ডট ডট ডট। তারপরে শেষে বলা আছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে প্রথমেই ধারাটা দেখে বুঝতে হবে সেটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 64-র সাথে হাফ গুণ করি তাহলে হয় 32, 32-এর সাথে হাফ গুণ করলে হয় 16, তার মানে গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই লিখে নিতে হবে এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা প্রথমে লিখে নিব, যার প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো কত 64। তারপরে হচ্ছে সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাতকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। আমাদের দ্বিতীয় পদ হচ্ছে কত 32 আর প্রথম পদ কত 64, ভাগ করলে আমরা কত পাই হাফ, কারণ 32 দ্বিগুণে 64। তাহলে আমরা এর মান পেলাম আর এর মান পেলাম। আমাদের বের করতে বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে আমরা nতম পদের সূত্র তো জানি। তাহলে আমরা জানি nতম পদ মানে un সমান হচ্ছে ar পাওয়ার n মাইনাস 1। অতএব আমাদের অষ্টম পদ তাহলে u8 মানে অষ্টম পদ
মানে এ আর পাওয়ার n মাইনাস n এর জায়গায় কত হবে 8 হবে, কারণ যখন n ছিল তখন n, যখন 8 তখন পাওয়ার 8 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে দেখো তো কত পাই a আর 7। এখন আমরা কি করতে পারি, a এর মান এবং r এর মান আমাদের আছে, বসাই দিব। a সমান হচ্ছে 64 আর r এর মান হচ্ছে হাফ পাওয়ার 7। তাহলে 64 ইনটু 1 কে পাওয়ার 7 করলে 1ই হবে, 2 কে পাওয়ার 7 করলে 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু 2, তাহলে পাই কত হাফ। এটাই হচ্ছে আমাদের যে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সে 5 নম্বর অঙ্কের একটা সহজ সমাধান। আমরা মনে রাখবে যা কোনো কিছু বের করতে চাও তাহলে এ এর মান এবং আর এর মান লাগবে। এ এর মান এবং আর এর মান, এ মানে প্রথম পদ আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। আর প্রশ্নে বলাই থাকবে এততম পদ নির্ণয় করো, তখন কততম পদ সেটা উল্লেখ থাকবে, এত পদের সমষ্টি তখন সেটা উল্লেখ থাকবে। আমাদের দরকার হচ্ছে এ এর মান আর এর মান, এটা মুখ্য বিষয়। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। দেখো এখানে 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, আমরা করব এখন 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাই একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটা হচ্ছে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এর মান কত, এ মানে কি প্রথম পদ, এটাও কিন্তু গুণোত্তর ধারা। দেখো 3 তিরিকে 9, 3 নং 27, অর্থাৎ 3 গুণ আকারে বাড়ছে। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। আগে লেখা ছিল, আমার বেলায় সহজ কারণ আমি একটু মুছে লিখে ফেললাম। এখন এর মান হচ্ছে 9। এবার সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ 9 ভাগ হচ্ছে 3, তার মানে 3 তিরিকে 9। এবার বলো দেখি আর এর মান একের চেয়ে বড় হলো না ছোট? 3 কি একের চেয়ে বড় না ছোট? নিশ্চয়ই বড়, তার মানে 3 ইজ গ্রেটার দেন 1। আর আমরা তো জানি আর এর মানের উপর নির্ভর করে সমষ্টি সূত্র হয়, তাহলে আর এর মান যেহেতু একের চেয়ে বড় তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হবে। এখন কয় পদের সমষ্টি আমরা জানি n পদের সমষ্টি, অর্থাৎ সামেশন অফ n এর সমষ্টি সূত্র হচ্ছে, যেহেতু আর এর মান একের চেয়ে বড় তাহলে a ইনটু r পাওয়ার n মাইনাস 1 আর r মাইনাস 1 এক লিখবা, যেহেতু r ইজ গ্রেটার দেন 1। একটু লিখে নিব আমরা। এখন আমাদের দরকার কত, কয়টা পদের সমষ্টি বলছে, এখন বলছে 14টা পদের সমষ্টি। তাহলে s n এর জায়গায় 14, যেখানে যেখানে n আছে সেখানে আমরা 14 বসাই দিব। তাহলে a আর পাওয়ার হচ্ছে 14 মাইনাস 1 আর মাইনাস 1। এখন আমাদের কাজ কি, আমরা a এর মান এবং r এর মান জানি। a এর মান 3, r এর মান 3 বসাই দিব। a এর মান 3, r এর মানও 3, 3 পাওয়ার 14 মাইনাস 1, r এর মান 3 মাইনাস 1। তাহলে আমরা দেখো তো কি পাই, উপরে হচ্ছে 3 আর নিচে কত থাকে 2। আর এটা তো 3 পাওয়ার 4 মানে একটা বড় রাশি, সেটা বের করার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে লিখে দিবা 3 পাওয়ার 14 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে 14 পদের সমষ্টি। অঙ্কটাও কিন্তু অনেক সহজ, শুধুমাত্র মনে রাখবে আমরা কিভাবে করব, কোন পদ্ধতি অনুসরণ করব, মানে কোন স্টেপের পর কোন স্টেপ করব। আমি আগে বলেছি এর মান এবং আর এর মান আগে মাস্ট তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা এখন পরবর্তী অঙ্ক, অর্থাৎ আমাদের 7 নম্বর যে অঙ্কটা আছে সেখানে চলে যাই। আমি শুধু এখানে একটু মুছে নিব, যেহেতু এগুলো গুণোত্তর ধারার অঙ্ক, আমি এটা মুছবো না। 7 নম্বরের মধ্যে যে ধারাটা আছে সেটা লিখে নিই। তার মানে হচ্ছে 128 64 32 ডট ডট ডট। এখানে কিন্তু আমাদের এর মান এবং আর এর মান ভিন্ন হবে। এর মান কত 128, আর এর মান কত 64 কে ভাগ করতে হবে 128 দ্বারা, তার মানে 64 ভাগ হবে 128। তাহলে 64 দ্বারা ভাগ করলে কত 2 বার, তাহলে আমরা আর এর মান পাই হাফ। এখন বলছে এখানে ধারাটির কোন পদ হাফ। কোন পদ মানে আমরা ধরে নিব n তম পদ। যখন কোনো জায়গায় বলা থাকে কোন পদ, তার মানে n তম পদ। আমরা ধরি n তম পদ, n তম পদ সমান হচ্ছে হাফ। তাহলে এখন আমরা n তম পদের সূত্র জানি,
n তম পদের সূত্র হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1 সমান কত হাফ। আমাদের এর মান আর এর মান তো জানা আছে, বসাই দিলাম। এর মান 128, আর এর মান হচ্ছে হাফ, হোল পাওয়ার n মাইনাস 1 সমান হাফ। তাহলে 128 গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে বাম পাশে থাকবে হাফ হোল পাওয়ার n মাইনাস 1 আর 1। 128 2 এর সাথে গুণ হয়ে গেলে 128 2 গুণে 256। এখন কিন্তু আমরা বাম পাশেরটা ঠিক যা আছে তাই লিখলাম। এবার 1, এখানে যেহেতু বেজ আছে হাফ, এটা আমাদের হাফ আনতে হবে। এবার 1 কে তুমি যত পাওয়ারই করো সেটা 1 হয়। আর 256 কত 2 পাওয়ার 8 মানে 256, অর্থাৎ পাওয়ার 8। উভয় পক্ষ থেকে বেজ একরকম বাদ, তাইলে থাকবে n মাইনাস 1 সমান 8। তাহলে n সমান 8 প্লাস 1, অতএব n এর মান অবভিয়াসলি 9। তাহলে n মানে কি, n তম পদ সমান হাফ। n তম পদ মানে হচ্ছে 9 তম পদ, n এর মান 9, অতএব ধারাটির, তাহলে লিখতে পারছি আমরা ধারাটির নবম পদ হাফ। তাহলে অ্যানসার কি বলছে, কততম পদ, তার মানে নবম পদ। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এবার চলো আমরা এখান থেকে 9 নম্বর অঙ্কটা করে নিই। 9 নম্বর অঙ্কটাও প্রায় সেম, শুধুমাত্র ধারাটা ভিন্ন। আমি এই কথাগুলো যেহেতু আমাদের এখানে দরকার, আমি বুঝলাম না, কারণ বারবার লিখতে হবে, জানোই তো কালি খরচ হচ্ছে, কালিকে বাঁচানোর জন্যই এই পদ্ধতি। তাহলে 9 নম্বরের মধ্যে ধারাটা হচ্ছে 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট ডট ডট। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে 1/√2, আর সাধারণ অনুপাতটা হবে ভিন্ন। দ্বিতীয় পদকে ভাগ করব, দ্বিতীয় পদ হচ্ছে -1, এটাকে ভাগ করব 1/√2 দ্বারা। মনে রাখবে, যদি ভগ্নাংশ থাকে সরল করলে সেটা উল্টে যায়, উপরে হয়ে যাবে √2 আর নিচে হবে 1, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে -√2। আর এর মান, তাহলে আমরা এর মানও পেলাম, আর এর মানও পেলাম। তাহলে বলছে এখানে ধারাটির কোন পদ 8√2। আবারও সেই 7 নম্বর অঙ্কের মতোই, কোন পদ মানে n তম পদ। তাহলে প্রথমে আমরা ধরি n তম পদ 8√2। তাহলে n তম পদের সূত্র লিখবো a r n-1 সমান 8√2। আমাদের এর মান আর এর মান আছে, এর মান বসাবো, আর এর মানও বসাবো। এর মান হচ্ছে 1/√2 আর এর মান -√2 হোল পাওয়ার হচ্ছে n-1 সমান 8√2। এবার এখানে আমরা পাচ্ছি কত 1/√2, √2টা নিচে আছে, গুণ হয়ে যাবে ডান পক্ষের সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি -√2 এর পাওয়ার n-1, √2 গুণ করলে 2 হয়ে যায়, আর থাকে হচ্ছে 8। আমি একটু গুণ করে দেখিয়ে দিই। √2 এর সাথে গুণ কত √2, তাহলে এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে 8। √2 গুণ করলে কত হয় 2, তাহলে 8 দুগুণে কত 16। আমরা যা পেলাম এটাকে মনে রাখতে হবে, বেজ কত আছে, বেজ আছে কত, আমাদের বেজ আছে এখানে √2। এখানে 16-র পরিবর্তে আমরা √2 আনবো, কিন্তু সেটা কি মাইনাস। এবার আমরা দেখব এই √2 এর পর কত করলে সেটা 16 হয়। আমরা জানি দুইটা √2 কে গুণ করলে কত হয়, একটা 2, তার মানে দেখো √2 × √2 সেটা কত 2। তাহলে দুইটা √2 থেকে যদি একটা 2 হয়, তাহলে আরো দুইটা থেকে আরো দুইটা থেকে আরো আসবে দুইটা 2 আসবে, আরো দুইটা থেকে আরো 2 আসবে, আরো দুইটা থেকে আরো 2 আসবে। তার মানে দেখো তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তাহলে এখানে 16 আসছে, √2 কয়টা, এখানে দুইটা, মোট হচ্ছে কয়টা 8টা, অর্থাৎ 8টা √2 মানেই হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি এটার পাওয়ার কত 8। এখন উভয় পক্ষ থেকে বেজ একরকম, তাহলে বেজ একরকম হলে আমরা বাদ দিয়ে দিই, তার মানে n-1 সমান হচ্ছে 8। তাহলে n এর মান 8 প্লাস 1, অতএব n সমান 9। তাহলে সেই 7 নম্বর অঙ্কের মতোই n মানে n তম পদ,
nতম পদ মানে নয়তম পদ। নয়তম পদ মানে কি? নবম পদ। আমরা তো ক্রমবাচক জানি, 9 মানে হচ্ছে নবম, ক্রমপদের মধ্যে, ক্রমবাচকের মধ্যে, অতএব নবম পদ। নবম পদ 8√2, তাহলে অ্যান্সার আমার নবম পদ। নবম পদ। আমরা করছি অঙ্ক, কিন্তু রেজাল্ট কিন্তু এবার বাংলায়, বাংলা শব্দ নবম পদ। এখন আমরা দেখতে পেলাম আমাদের 9 নম্বর অঙ্ক হচ্ছে খুবই ইজি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা করব এখন 8 নম্বর অঙ্কটা, যে অঙ্কটা হচ্ছে এই অনুশীলনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ককে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা বই থেকে প্রশ্নটা পড়ে নাও। দেখো লেখা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং একটি গুণোত্তর ধারার দশম পদ দেওয়া আছে এবং সেই ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। আমি আগেই বলেছি যা কিছু বের করতে বলবে আমাদের এর মান এবং আর এর মানটা লাগবে। আমরা এর মান এবং আর এর মান বের করব। আমরা প্রথমেই লিখে নিব 8 নম্বরের মধ্যে যে এটা তো গুণোত্তর ধারা, প্রথমে লিখে নিই গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে nতম পদের সূত্র জানি আমরা, তাহলে un মানে nতম পদ। nতম পদের সূত্র কি? a r পাওয়ার n-1। অতএব আমাদের এখানে আছে পঞ্চম পদ, তার মানে u5। তুমি u5 না লিখে যদি লেখো যে পঞ্চম পদ, সেটাও কিন্তু হবে। আমি একবারে সংকেতের মাধ্যমে লিখলাম। পঞ্চম পদ মানে হচ্ছে ar 5-1 অর্থাৎ ar4, এবং আরেকটা শর্ত দেওয়া আছে দশম পদ অর্থাৎ u10 সমান হচ্ছে ar 10-1 অর্থাৎ ar9, ar9। এ হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যা বলা। এবার কিন্তু পঞ্চম পদের মান দেওয়া আছে এবং দশম পদের মান দেওয়া আছে, মানগুলো আমরা বসাবো প্রশ্ন থেকে। তাহলে প্রশ্ন মতে ar4 মানে পঞ্চম পদ। পঞ্চম পদ আমার প্রশ্নে বলা আছে 2√3/9, 2√3/9, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দশম পদ মানে ar9, দশম পদের মান কত দেওয়া আছে দেখো বই থেকে 8√2/81, এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটাকে সমাধান করে এখান থেকে আমার এর মান এবং আর এর মান বের করতে হবে। এ এবং আর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে মনে রাখতে হবে সেই সমীকরণগুলোকে ভাগ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে আমরা সমীকরণ বড় কোনটা, যেহেতু পাওয়ার 9, তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব যে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করে দিই, ভাগ অবস্থায় রেখে দিই। তাহলে ar9 ডিভাইডেড বাই ar কত 4 সমান, তাহলে উপরে হচ্ছে 8√2/81 আর ডিভাইডেড বাই হচ্ছে 2√3/9। তাহলে এখান থেকে আমরা কি পাই? a কাটা আর হচ্ছে উপরে 9টা নিচে 4টা, কাটাকাটি করলে আর থাকবে আরো 5টা, আর এখানে সরল করে এটা অর্থাৎ 8√2/81 ইন্টু উপরে চলে যাবে 9, নিচে হবে 2√3। তাহলে কাটাকাটি করলে 9 × 81, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, যা আছে আমরা তা লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4√2 আর নিচে আছে 9√3। এখন আমরা যেহেতু আর এর মানটা বের করতে চাই, আর পাওয়ার কত আছে 5, এখানেও কিন্তু সামথিং পাওয়ার 5 আসবে, তাহলে আর এর মানটা আমরা পাবো। তাহলে এখানে যেহেতু মনে রাখবে 4 মানে কি,
4 মানে হচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2, আর একটা রুট 2 আগেও ছিল, আর নিচে আছে 9, 9 মানে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে রুট 3। এখন যেটা একটু মনে রাখবা, সেটা আমি আগেও বলেছি, একটা 2 মানে দুইটা রুট 2, আর দুইটা 2 মানে চারটা রুট 2, আর একটা আছে মোট 5টা, একটা 3 মানে দুইটা রুট 3, আর একটা 3 মানে আরো দুইটা রুট 3, তাহলে আরেকটা রুট 3, তাহলে উপরে হচ্ছে রুট 2 যদি হয় রুট 2 আকারে 5টা, নিচে যদি শুধু রুট 3 আনি তাহলে 5টা। তাহলে এখানে আমি লিখতে পারি, তাহলে উপরে রুট 2, নিচে হচ্ছে রুট 3 হোল পাওয়ার 5। এখন আমি উভয় পক্ষ থেকে 5 বাদ দিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে রুট 2 বাই রুট 3। এটাই হলো আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান আমরা পেলাম। এবার আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এর মান পাওয়া যাবে। তাহলে আমরা লিখি আর এর মান একে বসাই, একে বসাই। 1 নম্বর সমীকরণটা কি, এ আর 4 সমান হচ্ছে 2 রুট 3 বাই 9। এখন আমরা মান বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু আর এর মান পেলাম, তাহলে আর এর জায়গায় মান বসাবো। আর এর মান পেলাম হচ্ছে রুট 2 বাই রুট 3 হোল পাওয়ার 4, তাহলে 2 রুট 3 বাই 9। এখন আমাদের একটু আগে যে কাজগুলো করেছি আমরা দেখতে পেলাম, যখন একটা 2 মানে দুইটা রুট 2, তাহলে দুইটা 2 মানে কি চারটা রুট 2, তাহলে চারটা রুট 2 মানে হচ্ছে দুইটা 2, দুইটা 2 মানে 2 দুগুণে 4, আর চারটা রুট 3 মানে দুইটা 3, মানে 3 3 9। তাহলে আমরা লিখতে পারি 4/9 সমান 2 রুট 3। একটু শুধু খেয়াল রাখতে হবে আমি কি কাজ করছি সেটা। তাহলে a সমান 2 রুট 3 বাই 9 ইন্টু ভগ্নাংশ যদি সাইড পরিবর্তন করে তাহলে উল্টা যে উপরে 9 নিচে হবে 4, 9 9 কাটা, আর এখানে 2 দুগুণে 4। তাহলে এর মান আমরা কত পাই, এর মান পাই হচ্ছে উপরে রুট 3 আর নিচে হচ্ছে 2। এই হচ্ছে এর মান। আমরা আর এর মান, এর মান পেলাম। এখন আমাদের যা কিছু বলুক আমরা সব করতে পারবো। এখন যদি বলে এতগুলো পদের সমষ্টি নির্ণয় করা, তাও বের করতে পারবো। এখন যদি বলে এততম পদ নির্ণয় করা, তাও বের করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে তৃতীয় পদ কত। অতএব আমরা লিখব তৃতীয় পদ। তৃতীয় পদ মানে হচ্ছে এ আর 3 - 1, তার মানে হচ্ছে এ আর 2। এর মান আর এর মান বসাই দিই। এর মান হচ্ছে রুট 3 বাই 2, আর এর মান হচ্ছে রুট 2 বাই রুট 3 তার স্কোয়ার। এখন যা আছে লিখি, রুট 3 বাই 2 স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটাকাটি, তার মানে 2/3, 2 2 কাটা, উপরে আছে রুট 3, আর একটা 3 মানে দুইটা রুট 3, এটা আমরা জানি। তাহলে রুট 3 ইন্টু রুট 3, তাহলে রুট 3 কাটা, তাহলে উপরে কত 1 থাকে, নিচে থাকে রুট 3। আর এটাই হচ্ছে যে ধারাটার কথা বলা হলো, সেই ধারাটির তৃতীয় পদ। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষার মধ্যে আসলে সেটাকে অ্যান্সার করতে পারো। তোমরা ইচ্ছা করলে এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে যে কোনো সময় ভিডিও ছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার ফটোতে গেলে দেখতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তী এখানে যে 10 নম্বর অঙ্কটা করে ফেলি। আজকের জন্য আমরা 10 নম্বর অঙ্কটাই করব, সর্বশেষ অঙ্ক। তাহলে দেখো সবাই যে 10 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। সেখানে দেখো একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, কিন্তু সেটা পুরোপুরি না, এক্স এর মাধ্যমে দেওয়া আছে। সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 এটা দেওয়া বলা আছে। এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলি, প্রদত্ত গুণোত্তর ধারাটির, প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ, প্রথম পদ ধারা যেটাই বলুক প্রথম পদ মানিয়ে
তাহলে এ সমান কিন্তু নির্দিষ্ট মান দেওয়া আছে 5। তাহলে দ্বিতীয় পদ কত এখানে একটু দেখো তো। দ্বিতীয় পদ মানে হচ্ছে x, আর আমরা তো দ্বিতীয় পদের সূত্র জানি গুণোত্তর ধারার, সেটা কি a r 2 - 1। তাহলে a r 1, তার মানে কি a r। তৃতীয় পদও দেওয়া আছে, প্রশ্ন থেকে পাই তৃতীয় পদ মানে হচ্ছে y, আর তৃতীয় পদ মানে a r 3 - 1। তাহলে আমরা লিখতে পারি a r 2। এবং আমাদের আরেকটা পদ দেওয়া আছে চতুর্থ পদ, আর সেটা হচ্ছে 135। আর চতুর্থ পদ মানে a r 4 - 1 অর্থাৎ a r 3। এখন একটু ভালোভাবে তাকিয়ে দেখো যে এখানে নির্দিষ্ট মান আছে, কিন্তু এর মান হলো 5, আর চতুর্থ পদ যেটা 135 সমান a r কিউব। তাহলে এইটুকু দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখানে আমরা শুরু করি, শেষে কি আছে a r কিউব সমান 135। এখান থেকে আমরা কি করতে পারি, এর মান 5 বসাই দিতে পারি, অর্থাৎ 5 r কিউব সমান 135। তাহলে 5 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে r কিউব 135 ভাগ হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 35, 5 7 35। তাহলে r কিউব সমান 27 মানে 3 কিউব। এটা একেবারেই জানা, উভয় পক্ষ থেকে পাওয়ার সমান বাদ, অতএব r এর মান 3। r এর মান যেহেতু আমরা 3 পেলাম, এখান থেকে কিন্তু তাহলে x এর মানও পেয়ে যাব। x মানে কি, x মানে হচ্ছে ar। তাহলে a এর মান হচ্ছে 5, r এর মান হলো 3, 3 5 15। y ইজ ইকুয়াল, y মানে তৃতীয় পদ, y সমান ar স্কয়ার, আর স্কয়ার, এর মান 5, আর এর মান 3 তার স্কয়ার। তাহলে 3 3 এখানে 5 নং কত 45। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার যা চেয়েছে। x, y এভাবে লিখতে পারো, x এর মান 15, y এর মান 45, এটাই। তাহলে আজকে আমি চেষ্টা করেছি কতগুলো যে অঙ্ক করার জন্য। আমি আশা করি প্রত্যেকে ভালোভাবে প্রত্যেকটা অঙ্কই বুঝেছ, কারণ অঙ্কগুলো এমন কোনো কঠিন অঙ্ক নয় যেটা তোমরা বুঝবা না। একটু চেষ্টা করলে, মনে প্রাণে তুমি চেষ্টা করো, তাহলে প্রত্যেকটা অঙ্কই তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারবে। যখন তুমি অঙ্কগুলো আত্মস্থ করতে পারবে, তখনই তুমি সেগুলো ভুলবে না। আমি বিশ্বাস করি তোমরা তা পারবে, তোমাদের মধ্যে সেই এবিলিটি অবশ্যই আছে। তোমরা চেষ্টা করলেই পারো। মনে রাখবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে কথাটা আমি সবসময় বলি। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত ভালো হবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় থেকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে চলো আমরা জেনে নিই যে গুণোত্তর ধারাটা কি। আমরা জানি কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান হয়, তখন সে ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। আমি আবারও বলি, কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান আসে, তাহলে সে ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। আর যে ভাগফলটা পাওয়া যায়, সে ভাগফলটিকে বলা হয় সাধারণ অনুপাত। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমরা দেখব হচ্ছে, আমরা কি বলছি, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এই কথাটার মধ্যে কিন্তু এখানে লুকিয়ে আছে গুণ যোগ উত্তর, অর্থাৎ পদগুলা উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাবে, সেটা কোন আকারে, গুণাকারে বৃদ্ধি পাবে। যেমন আমরা যদি বলি 2 + 4 + 8 + 16 +... তাহলে একটু তাকিয়ে দেখো, 2 এর সাথে 2 গুণ করলে কত 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16। তাহলে গুণাকারে বাড়ছে, দ্বিগুণ আকারে যাচ্ছে। এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাতটা কি? তাহলে এখানে আমরা লিখতে পারি যে
যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত 2। আবার 8 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলেও রেজাল্ট আসে 2। আবার 16 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলেও রেজাল্ট আসে কত 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল কত আসে 2 আসে। আর এটাই হচ্ছে একটি গুণোত্তর ধারা। আর যদি গুণোত্তর ধারার পদ নির্দিষ্ট থাকে, এটা কি নির্দিষ্ট আছে ডট ডট ডট, এটা কিন্তু অনির্দিষ্ট মানে অসীম মানে অনন্ত, এটাকে বলা হবে অনন্ত গুণোত্তর ধারা। আর যদি লিমিটেড থাকে, যেমন যদি এরকম থাকে এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে শেষে যদি মনে করো এখানে আছে 512, তাহলে সেটা কিন্তু একটা লিমিটেশন আছে, শেষ পদ কত 512, তার মানে এখানে কয়টা পদ আছে সেটা গণনা করা যায়। আর সেটাকে বলা হয় সসীম গুণোত্তর ধারা। অর্থাৎ যে গুণোত্তর ধারার কয়টা পদ আছে সেটা নির্ণয় করা যায়, গণনা করা যায়, সেটা হচ্ছে সসীম গুণোত্তর ধারা। আর যে গুণোত্তর ধারার কয়টা পদ আছে সেটা নির্দিষ্ট নয়, তখন সেটাকে বলা হবে অসীম বা অনন্ত গুণোত্তর ধারা। তাহলে চলো আমরা এখান থেকে অবশ্যই অঙ্কগুলো করার জন্য আমাদের কতগুলো সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা লিখে ফেলি। আমরা কোন ধারা নিয়ে আলোচনা করছি? গুণোত্তর ধারা। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু মনে রাখবা। আর মানে অনুপাত, অনুপাত মানে ইংলিশে বলে রেশিও, ওই রেশিও শব্দ থেকেই আরটা চলে আসছে। আর প্রথম পদ মানে যেহেতু এবিসিডির প্রথমটা হচ্ছে এ, এর জন্য প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমাদের দুইটা সূত্র, এক নাম্বার সূত্র হচ্ছে এনতম পদ। এনতম পদ মানে ইউএন। এনতম পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার n - 1। আর দুই নাম্বার হচ্ছে n পদের সমষ্টি। এই দুইটা সূত্র, সমষ্টিকে সামেশন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সামেশন অফ n অর্থাৎ nতম পদের সমষ্টি। এখানে কিন্তু সূত্র দুইটা, একটা হচ্ছে a ইন্টু 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এটা কখন? এটা মনে রাখতে হবে যখন r এর মান 1 এর চেয়ে ছোট তখন। আর আরেকটা সূত্র হচ্ছে আর পরে এবার হবে আর আগে, অর্থাৎ r পাওয়ার n -1 r -1। এটা মনে রাখতে হবে যখন r এর মান গ্রেটার দেন 1, অর্থাৎ r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্র, r এর মান 1 এর চেয়ে ছোট হলে হবে এই সূত্র। মুখস্থ রাখতে হবে nতম পদ a r পাওয়ার n -1 আর n পদের সমষ্টি দুইটা, একটা r এর মান অর্থাৎ সাধারণ অনুপাত 1 এর চেয়ে ছোট হলে এই সূত্র হবে, r এর মান অর্থাৎ সাধারণ অনুপাত 1 এর চেয়ে বড় হলে এই সূত্র হবে। এখান থেকে আরো কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা আমি লিখি, দেখো সবাই। সেটা হচ্ছে এখানে আমি কয়েকটা সংখ্যা লিখি 1 + 2 + 3 + 4 + ডট ডট ডট, এখানে শেষ পদ দিয়ে দিয়েন। এর মানে কি? আমরা 1 + 2 + 3 + 4 + ডট 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 প্লাস n, অর্থাৎ n তম পদ পর্যন্ত। এটা কি? এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল। এর সূত্র হচ্ছে n × n + 1/2। এটা মুখস্থ রাখবে। এবার আমরা পরবর্তীতে লিখব 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার। তাহলে আমরা কি করলাম? এই যেগুলো ছিল স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যার হচ্ছে বর্গ, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এটা মনে রাখবে n × n + 1 2n + 1/6 মুখস্থ 3। এবার দিয়ে আমরা কিউব, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 প্লাস n কিউব। কিউব মানে কি? ঘন। এটা তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি হচ্ছে n × n + 1/2 তার
হোল স্কোয়ার, এটা মনে রাখবে। এই তিনটা, এখন এখানে এই তিনটার মধ্যে আমরা প্রথমটাকে এবং শেষটাকে নিয়ে আরেকটা আমরা সূত্র বানাতে পারি। দেখো তো, 1 নাম্বারটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয়, তাহলে এটা হোল স্কোয়ার, আর এটা কি হবে হোল স্কোয়ার যদি বর্গ করি। তাহলে এখন দেখো, এটার ডান পক্ষ আর 3-এর ডান পক্ষ কি সমান না? তাহলে এই দুইটা কি সমান? যদি ডান পক্ষ সমান হয় তাহলে বাম পক্ষও সমান। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n তার হোল স্কোয়ার। আমরা 1 নাম্বার এবং 3 নাম্বার থেকে কিন্তু প্রমাণ করতে পারছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ সমান। তাহলে এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখবে, কারণ এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের অনুশীলনের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তাহলে চলো আমরা একে একে আমাদের 13.2-এর অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমেই দেখো যে বইয়ের মধ্যে আমাদের 5 নাম্বার থেকে শুরু অঙ্ক। 5 নাম্বারের মধ্যে প্রথমেই দেখো একটা ধারা দেওয়া আছে। সেই ধারাটা হচ্ছে এরকম 64, 32, 16, 8 ডট ডট ডট। তারপরে শেষে বলা আছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে প্রথমেই ধারাটা দেখে বুঝতে হবে সেটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 64-র সাথে হাফ গুণ করি তাহলে হয় 32, 32-এর সাথে হাফ গুণ করলে হয় 16, তার মানে গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই লিখে নিতে হবে এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা প্রথমে লিখে নিব, যার প্রথম পদকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো কত 64। তারপরে হচ্ছে সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাতকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। আমাদের দ্বিতীয় পদ হচ্ছে কত 32 আর প্রথম পদ কত 64, ভাগ করলে আমরা কত পাই হাফ, কারণ 32 দ্বিগুণে 64। তাহলে আমরা এর মান পেলাম আর এর মান পেলাম। আমাদের বের করতে বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে আমরা nতম পদের সূত্র তো জানি। তাহলে আমরা জানি nতম পদ মানে un সমান হচ্ছে ar পাওয়ার n মাইনাস 1। অতএব আমাদের অষ্টম পদ তাহলে u8 মানে অষ্টম পদ মানে ar পাওয়ার n মাইনাস n এর জায়গায় কত হবে 8 হবে, কারণ যখন n ছিল তখন n, যখন 8 তখন পাওয়ার 8 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে দেখো তো কত পাই ar 7। এখন আমরা কি করতে পারি, এর মান এবং আর এর মান আমাদের আছে বসাই দিব। a সমান হচ্ছে 64 আর আর এর মান হচ্ছে হাফ পাওয়ার 7। তাহলে 64 ইন্টু 1 কে পাওয়ার 7 করলে 1ই হবে, 2 কে পাওয়ার 7 করলে 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু 2, তাহলে পাই কত হাফ। এটাই হচ্ছে আমাদের যে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সে 5 নম্বর অঙ্কের একটা সহজ সমাধান। আমরা মনে রাখবে যা কোনো কিছু বের করতে চাও তাহলে এর মান এবং আর এর মান লাগবে। এর মান এবং আর এর মান, এ মানে প্রথম পদ আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। আর প্রশ্নে বলাই থাকবে এততম পদ নির্ণয় করো, তখন কততম পদ সেটা উল্লেখ থাকবে, এত পদের সমষ্টি তখন সেটা উল্লেখ থাকবে। আমাদের দরকার হচ্ছে এর মান আর এর মান, এটা মুখ্য বিষয়। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। দেখো এখানে 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, আমরা করব এখন 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাই একটা ধারা দেওয়া আছে। সেই ধারাটা হচ্ছে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এর মান কত
এ মানে কি প্রথম পদ, এটাও কিন্তু গুণোত্তর ধারা। দেখো 3 তিরিকে 9, 3 নং 27, অর্থাৎ 3 গুণ আকারে বাড়ছে। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। আগে লেখা ছিল, আমার বেলায় সহজ, কারণ আমি একটু মুছে লিখে ফেললাম। এখন এর মান হচ্ছে 9। এবার সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ 9 ভাগ হচ্ছে 3, তার মানে 3 তিরিকে 9। এবার বলো দেখি, আর এর মান একের চেয়ে বড় হলো না ছোট? 3 কি একের চেয়ে বড় না ছোট? নিশ্চয়ই বড়। তার মানে 3 ইজ গ্রেটার দেন 1। আর আমরা তো জানি আর এর মানের উপর নির্ভর করে সমষ্টি সূত্র হয়। তাহলে আর এর মান যেহেতু একের চেয়ে বড়, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হবে। এখন কয় পদের সমষ্টি? আমরা জানি n পদের সমষ্টি, অর্থাৎ সামেশন অফ n এর সমষ্টি সূত্র হচ্ছে, যেহেতু আর এর মান একের চেয়ে বড়, তাহলে a ইনটু r পাওয়ার n মাইনাস 1 আর r মাইনাস 1 এক লিখবা, যেহেতু r ইজ গ্রেটার দেন 1। একটু লিখে নিব আমরা। এখন আমাদের দরকার কত, কয়টা পদের সমষ্টি বলছে? এখন বলছে 14টা পদের সমষ্টি। তাহলে s n এর জায়গায় 14, যেখানে যেখানে n আছে সেখানে আমরা 14 বসাই দিব। তাহলে a r পাওয়ার হচ্ছে 14 মাইনাস 1 আর মাইনাস 1। এখন আমাদের কাজ কি? আমরা a এর মান এবং r এর মান জানি। a এর মান 3, r এর মান 3 বসাই দিব। a এর মান 3, r এর মানও 3, 3 পাওয়ার 14 মাইনাস 1, r এর মান 3 মাইনাস 1। তাহলে আমরা দেখো তো কি পাই, উপরে হচ্ছে 3 আর নিচে কত থাকে 2। আর এটা তো 3 পাওয়ার 4 মানে একটা বড় রাশি, সেটা বের করার প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে লিখে দিবা, 3 পাওয়ার 14 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে 14 পদের সমষ্টি। অঙ্কটাও কিন্তু অনেক সহজ, শুধুমাত্র মনে রাখবে আমরা কিভাবে করব, কোন পদ্ধতি অনুসরণ করব, মানে কোন স্টেপের পর কোন স্টেপ করব। আমি আগেই বলেছি এর মান এবং আর এর মান আগে মাস্ট তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা এখন পরবর্তী অঙ্ক, অর্থাৎ আমাদের 7 নম্বর যে অঙ্কটা আছে সেখানে চলে যাই। আমি শুধু এখানে একটু মুছে নিব, যেহেতু এগুলো গুণোত্তর ধারার অঙ্ক, আমি এটা মুছবো না। 7 নম্বরের মধ্যে যে ধারাটা আছে সেটা লিখে নিই। তার মানে হচ্ছে 128 64 32 ডট ডট ডট। এখানে কিন্তু আমাদের এর মান এবং আর এর মান ভিন্ন হবে। এর মান কত? 128। আর এর মান কত? 64কে ভাগ করতে হবে 128 দ্বারা, তার মানে 64 ভাগ হবে 128। তাহলে 64 দ্বারা ভাগ করলে কত? 2 বার। তাহলে আমরা আর এর মান পাই হাফ। এখন বলছে এখানে ধারাটির কোন পদ হাফ। কোন পদ মানে আমরা ধরে নিব n তম পদ। যখন কোনো জায়গায় বলা থাকে কোন পদ, তার মানে n তম পদ। আমরা ধরি n তম পদ, n তম পদ সমান হচ্ছে হাফ। তাহলে এখন আমরা n তম পদের সূত্র জানি। n তম পদের সূত্র হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1 সমান কত? হাফ। আমাদের এর মান আর এর মান তো জানা আছে, বসাই দিলাম। এর মান 128, আর এর মান হচ্ছে হাফ, হোল পাওয়ার n মাইনাস 1 সমান হাফ। তাহলে 128 গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে বাম পাশে থাকবে হাফ হোল পাওয়ার n মাইনাস 1 আর 1। 128 2 এর সাথে গুণ হয়ে গেলে 128 দুগুণে 256। এখন কিন্তু আমরা বাম পাশেরটা ঠিক যা আছে তাই লিখলাম। এবার 1, এখানে যেহেতু বেজ আছে হাফ, এটা আমাদের হাফ আনতে হবে। এবার 1 কে তুমি যত পাওয়ারই করো সেটা 1 হয়। আর 256 কত? 2 পাওয়ার 8 মানে 256, অর্থাৎ পাওয়ার 8। উভয় পক্ষ থেকে বেজ একরকম বাদ, তাইলে থাকবে n মাইনাস 1 সমান 8। তাহলে n সমান 8 প্লাস 1, অতএব n এর মান অবভিয়াসলি 9। তাহলে n মানে কি? n তম পদ সমান হাফ। n তম পদ মানে হচ্ছে 9তম পদ, n এর মান 9। অতএব ধারাটির, তাহলে লিখতে পারছি আমরা ধারাটির নবম পদ হাফ। তাহলে অ্যান্সার কি বলছে? কততম পদ? তার মানে নবম পদ। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এবার চলো আমরা এখান থেকে 9 নম্বর অঙ্কটা করে নিই। 9 নম্বর অঙ্কটাও প্রায় সেম, শুধুমাত্র ধারাটা ভিন্ন।
আমি এই কথাগুলো যেহেতু আমাদের এখানে দরকার আমি বুঝলাম না, কারণ বারবার লিখতে হবে, জানোই তো কালি খরচ হচ্ছে, কালিকে বাঁচানোর জন্যই এই পদ্ধতি। তাহলে 9 নম্বরের মধ্যে ধারাটা হচ্ছে 1/√2 -1 প্লাস √2 মাইনাস ডট ডট ডট। তাহলে এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ হচ্ছে 1/√2, আর সাধারণ অনুপাতটা হবে ভিন্ন। দ্বিতীয় পদকে ভাগ করব, দ্বিতীয় পদ হচ্ছে -1, এটাকে ভাগ করব 1/√2 দ্বারা। মনে রাখবে যদি ভগ্নাংশ থাকে সরল করলে সেটা উল্টে যায়, উপরে হয়ে যাবে √2 আর নিচে হবে 1, অর্থাৎ -1 দিয়ে গুণ করলে -√2 আর এর মান। তাহলে আমরা এর মানও পেলাম আর এর মানও পেলাম। তাহলে বলছে এখানে ধারাটির কোন পদ 8√2। আবারও সেই 7 নম্বর অঙ্কের মতোই, কোন পদ মানে n-তম পদ। তাহলে প্রথমে আমরা ধরি n-তম পদ, n-তম পদ 8√2। তাহলে n-তম পদের সূত্র লিখবো আর n-1 সমান 8√2। আমাদের এর মান আর এর মান আছে, এর মান বসাবো আর এর মানও বসাবো। এর মান হচ্ছে 1/√2 আর এর মান -√2 হোল পাওয়ার হচ্ছে n-1 সমান 8√2। এবার এখানে আমরা পাচ্ছি কত, 1/√2, √2টা নিচে আছে, গুণ হয়ে যাবে ডান পক্ষের সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি -√2 এর পাওয়ার n-1, √2 গুণ করলে 2 হয়ে যায়, আর থাকে হচ্ছে 8। আমি একটু গুণ করে দেখিয়ে দিই। √2 এর সাথে গুণ কত, √2। তাহলে এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে 8, √2 গুণ করলে কত হয় 2, তাহলে 8 দুগুণে কত, 16। আমরা যা পেলাম এটাকে মনে রাখতে হবে। বেজ কত আছে, বেজ আছে কত, আমাদের বেজ আছে এখানে √2। এখানে 16-র পরিবর্তে আমরা √2 আনবো, কিন্তু সেটা কি মাইনাস। এবার আমরা দেখব এই √2 এর পর কত করলে সেটা 16 হয়। আমরা জানি দুইটা √2কে গুণ করলে কত হয়, একটা 2, তার মানে দেখো √2 × √2 সেটা কত, 2। তাহলে দুইটা √2 থেকে যদি একটা 2 হয়, তাহলে আরো দুইটা থেকে আরো দুইটা থেকে আরো আসবে দুইটা, 2 আসবে, আরো দুইটা থেকে আরো 2 আসবে, আরো দুইটা থেকে আরো 2 আসবে। তার মানে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16। তাহলে এখানে 16 আসছে, √2 কয়টা, এখানে দুইটা, দুইটা দুইটা দুইটা, মোট হচ্ছে কয়টা, 8টা। অর্থাৎ 8টা √2 মানেই হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি এটার পাওয়ার কত, 8। এখন উভয় পক্ষ থেকে বেজ একরকম, তাহলে বেজ একরকম হলে আমরা বাদ দিয়ে দিই। তার মানে n-1 সমান হচ্ছে 8। তাহলে n এর মান 8 প্লাস 1, অতএব n সমান 9। তাহলে সেই 7 নম্বর অঙ্কের মতোই, n মানে n-তম পদ, n-তম পদ মানে 9তম পদ, 9তম পদ মানে কি, নবম পদ। আমরা তো ক্রমবাচক জানি, 9 মানে হচ্ছে নবম, ক্রমপদের মধ্যে, ক্রমবাচকের মধ্যে, অতএব নবম পদ, নবম পদ 8√2। তাহলে অ্যান্সার আমার নবম পদ, নবম পদ। আমরা করছি অঙ্ক, কিন্তু রেজাল্ট কিন্তু এবার বাংলায়, বাংলা শব্দ, নবম পদ। এখন আমরা দেখতে পেলাম আমাদের 9 নম্বর অঙ্ক হচ্ছে খুবই ইজি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা করব এখন 8 নম্বর অঙ্কটা, যে অঙ্কটা হচ্ছে এই অনুশীলনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ককে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, এই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা বই থেকে প্রশ্নটা পড়ে নাও। দেখো লেখা আছে একটি গুণোত্তর ধারার 5ম পদ দেওয়া আছে এবং একটি গুণোত্তর ধারার 10ম পদ দেওয়া আছে, এবং সেই ধারাটির 3য় পদ নির্ণয় করো। আমি আগেই বলেছি যা কিছু বের করতে বলবে আমাদের এর মান এবং আর এর মানটা লাগবে। আমরা এর মান এবং আর এর মান বের করব। আমরা প্রথমেই লিখে নিব 8 নম্বরের মধ্যে যে এটা তো গুণোত্তর ধারা, প্রথমে লিখে নিই গুণোত্তর ধারার, গুণোত্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ এবং
সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আর। তাহলে এনতম পদের সূত্র জানি আমরা, তাহলে ইউএন মানে এনতম পদ। এনতম পদের সূত্র কি? এ আর পাওয়ার n - 1। অতএব আমাদের এখানে আছে পঞ্চম পদ, তার মানে u5। তুমি u5 না লিখে যদি লেখো যে পঞ্চম পদ, সেটাও কিন্তু হবে। আমি একবারে সংকেতের মাধ্যমে লিখলাম। পঞ্চম পদ মানে হচ্ছে এ আর 5 - 1 অর্থাৎ এ আর 4। এবং আরেকটা শর্ত দেওয়া আছে দশম পদ অর্থাৎ u10 সমান হচ্ছে এ আর 10 - 1 অর্থাৎ এ আর 9। এ আর 9 এ হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যা বলা। এবার কিন্তু পঞ্চম পদের মান দেওয়া আছে এবং দশম পদের মান দেওয়া আছে, মানগুলো আমরা বসাবো প্রশ্ন থেকে। তাহলে প্রশ্ন মতে এ আর 4 মানে পঞ্চম পদ। পঞ্চম পদ আমার প্রশ্নে বলা আছে 2√3/9, 2√3/9। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দশম পদ মানে এ আর 9। দশম পদের মান কত দেওয়া আছে দেখো বই থেকে, 8√2/81। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটাকে সমাধান করে এখান থেকে আমার এ এর মান এবং আর এর মান বের করতে হবে। এ এবং আর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে মনে রাখতে হবে সেই সমীকরণগুলোকে ভাগ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে আমরা সমীকরণ বড় কোনটা? যেহেতু পাওয়ার 9, তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব যে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করে দিই, ভাগ অবস্থায় রেখে দিই। তাহলে এ আর 9 ডিভাইডেড বাই এ আর কত 4 সমান, তাহলে উপরে হচ্ছে 8√2/81 আর ডিভাইডেড বাই হচ্ছে 2√3/9। তাহলে এখান থেকে আমরা কি পাই? এ কাটা আর হচ্ছে উপরে 9টা নিচে 4টা, কাটাকাটি করলে আর থাকবে আরো 5টা। আর এখানে সরল করে এটা অর্থাৎ 8√2/81 ইন্টু উপরে চলে যাবে 9, নিচে হবে 2√3। তাহলে কাটাকাটি করলে 9 নং 81, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। যা আছে আমরা তা লিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 4√2 আর নিচে আছে 9√3। এখন আমরা যেহেতু আর এর মানটা বের করতে চাই, আর পাওয়ার কত আছে 5, এখানেও কিন্তু সামথিং পাওয়ার 5 আসবে, তাহলে আর এর মানটা আমরা পাবো। তাহলে এখানে যেহেতু মনে রাখবে 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 × 2, 2 × 2 আর একটা √2 আগেও ছিল। আর নিচে আছে 9, 9 মানে 3 × 3, 3 × 3 ইন্টু হচ্ছে √3। এখন যেটা একটু মনে রাখবা সেটা আমি আগেও বলেছি, একটা 2 মানে 2টা √2 আর 2টা 2 মানে 4টা √2 আর একটা আছে মোট 5টা। একটা 3 মানে 2টা √3 আর একটা 3 মানে আরো 2টা √3, তাহলে আরেকটা √3। তাহলে উপরে হচ্ছে √2 যদি হয় √2 আকারে 5টা, নিচে যদি শুধু √3 আনি তাহলে 5টা। তাহলে এখানে আমি লিখতে পারি, তাহলে উপরে √2 নিচে হচ্ছে √3 হোল পাওয়ার 5। এখন আমি উভয় পক্ষ থেকে 5 বাদ দিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে √2/√3। এটাই হলো আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান আমরা পেলাম। এবার আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এর মান পাওয়া যাবে। তাহলে আমরা লিখি আর এর মান একে বসাই, 1 নম্বর সমীকরণটা কি? এ আর 4 সমান হচ্ছে 2√3/9। এখন আমরা মান বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু আর এর মান পেলাম। তাহলে আর এর জায়গায় মান বসাবো। আর এর মান পেলাম হচ্ছে √2/√3 হোল পাওয়ার 4। তাহলে 2√3/9
এখন আমাদের একটু আগে যে কাজগুলো করেছি আমরা দেখতে পেলাম যখন একটা টু মানে দুইটা রুট টু, তাহলে দুইটা টু মানে কি চারটা রুট টু, তাহলে চারটা রুট টু মানে হচ্ছে দুইটা টু, দুইটা টু মানে দুই দুগুণে চার, আর চারটা রুট থ্রি মানে দুইটা থ্রি, মানে তিন তিরিকে নয়। তাহলে আমরা লিখতে পারি 4/9 সমান 2√3। একটু শুধু খেয়াল রাখতে হবে আমি কি কাজ করছি সেটা। তাহলে a সমান 2√3/9 ইন্টু ভগ্নাংশ যদি সাইড পরিবর্তন করে তাহলে উল্টা যে উপরে 9 নিচে হবে 4, 9 9 কাটা, আর এখানে 2 দুগুণে 4। তাহলে এর মান আমরা কত পাই? এর মান পাই হচ্ছে উপরে √3 আর নিচে হচ্ছে 2। এই হচ্ছে এর মান। আমরা আর এর মান এর মান পেলাম। এখন আমাদের যা কিছু বলুক আমরা সব করতে পারবো। এখন যদি বলে এতগুলো পদের সমষ্টি নির্ণয় করা, তাও বের করতে পারবো। এখন যদি বলে এততম পদ নির্ণয় করা, তাও বের করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে তৃতীয় পদ কত। অতএব আমরা লিখব তৃতীয় পদ। তৃতীয় পদ মানে হচ্ছে এ আর 3 - 1, তার মানে হচ্ছে এ আর 2। এর মান আর এর মান বসাই দিই। এর মান হচ্ছে √3/2, আর এর মান হচ্ছে √2/√3 তার স্কোয়ার। এখন যা আছে লিখি, √3/2 স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটাকাটি, তার মানে 2/3, 2 2 কাটা, উপরে আছে √3 আর একটা 3 মানে দুইটা √3, এটা আমরা জানি। তাহলে √3 ইন্টু √3, তাহলে √3 কাটা, তাহলে উপরে কত 1 থাকে, নিচে থাকে √3। আর এটাই হচ্ছে যে ধারাটার কথা বলা হলো, সেই ধারাটির তৃতীয় পদ। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষার মধ্যে আসলে সেটাকে অ্যান্সার করতে পারো। তোমরা ইচ্ছা করলে এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে যে কোনো সময় ভিডিও ছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার ফটোতে গেলে দেখতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তী এখানে যে 10 নম্বর অঙ্কটা করে ফেলি। আজকের জন্য আমরা 10 নম্বর অঙ্কটাই করব, সর্বশেষ অঙ্ক। তাহলে দেখো সবাই যে 10 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। সেখানে দেখো একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, কিন্তু সেটা পুরোপুরি না, এক্স এর মাধ্যমে দেওয়া আছে। সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কে 5 + x + y + 135 এটা দেওয়া বলা আছে। এটি একটি গুণোত্তর ধারা। তাহলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলি প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ ধারা যেটাই বলুক প্রথম পদ মানিয়ে, তাহলে এ সমান কিন্তু নির্দিষ্ট মান দেওয়া আছে 5। তাহলে দ্বিতীয় পদ কত এখানে একটু দেখো তো। দ্বিতীয় পদ মানে হচ্ছে x, আর আমরা তো দ্বিতীয় পদের সূত্র জানি গুণোত্তর ধারার, সেটা কি a আর 2 - 1। তাহলে a আর 1, তার মানে কি a আর। তৃতীয় পদও দেওয়া আছে, প্রশ্ন থেকে পাই তৃতীয় পদ মানে হচ্ছে y, আর তৃতীয় পদ মানে a আর 3 - 1, তাহলে আমরা লিখতে পারি a আর 2। এবং আমাদের আরেকটা পদ দেওয়া আছে চতুর্থ পদ, আর সেটা হচ্ছে 135, আর চতুর্থ পদ মানে a আর 4 - 1 অর্থাৎ a আর 3। এখন একটু ভালোভাবে তাকিয়ে দেখো যে এখানে নির্দিষ্ট মান আছে, কিন্তু এর মান হলো 5, আর চতুর্থ পদ যেটা 135 সমান a আর কিউব। তাহলে এইটুকু দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখানে আমরা শুরু করি, শেষে কি আছে a আর কিউব সমান 135। এখান থেকে আমরা কি করতে পারি, এর মান 5 বসাই দিতে পারি, অর্থাৎ 5 আর কিউব সমান 135। তাহলে 5 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে, আর কিউব 135 ভাগ হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 35, 5 7 35। তাহলে আর কিউব সমান 27 মানে 3 কিউব, এটা
একেবারেই জানা। উভয় পক্ষ থেকে পাওয়ার সমান বাদ, অতএব আর এর মান 3। আর এর মান যেহেতু আমরা 3 পেলাম, এখান থেকে কিন্তু তাহলে এক্স এর মানও পেয়ে যাব। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এ আর, তাহলে এ এর মান হচ্ছে 5, আর এর মান হলো 3, 3 5 15। y ইজ ইকুয়াল, y মানে তৃতীয় পদ, y সমান a আর স্কয়ার, a আর স্কয়ার, এর মান 5 আর এর মান 3 তার স্কয়ার। তাহলে 3 3 এখানে 5 নং কত? 45। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার যা চেয়েছে। x, y এভাবে লিখতে পারো, x এর মান 15, y এর মান 45, এটাই। তাহলে আজকে আমি চেষ্টা করেছি কতগুলো যে অঙ্ক করার জন্য। আমি আশা করি প্রত্যেকে ভালোভাবে প্রত্যেকটা অঙ্কই বুঝেছ, কারণ অঙ্কগুলো এমন কোনো কঠিন অঙ্ক নয় যেটা তোমরা বুঝবা না। একটু চেষ্টা করলে, মনে প্রাণে তুমি চেষ্টা করো, তাহলে প্রত্যেকটা অঙ্কই তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারবে। যখন তুমি অঙ্কগুলো আত্মস্থ করতে পারবে তখনই তুমি সেগুলো ভুলবে না। আমি বিশ্বাস করি তোমরা তা পারবে, তোমাদের মধ্যে সেই এবিলিটি অবশ্যই আছে। তোমরা চেষ্টা করলে পারো। মনে রাখবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে কথাটা আমি সবসময় বলি। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত ভালো হবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।